হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। উস্কানিমূলক মন্তব্যে সবকের বার্তা। শাহজাহান, শওকত, জাহাঙ্গীরের নাম টেনে বার্তা শুভেন্দু অধিকারীর। এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবন তলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে। এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি। আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। মুখ্যমন্ত্রী গরম, হুমায়ুন নরম। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই জানো। এই ধরনের বক্তব্য আপনার শেষ বক্তব্য। তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জিতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়বো না। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। পেন যদি ফিরাদ হন দোয়াত মমতা, তোপ শুভেন্দু অধিকারীর। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেনই লোক। আরেকজন বলছেন কালি তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরে রাখিব হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালির সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না। শুধু কালীকে ধরলে হবে? কালী রাখার জন্য দোয়াতটা তো দরকার। যে দোয়াতে কালী এতদিন ছিল, তাই তো? তার দোয়াতটাকে নিয়ে আসুন, আর সঙ্গে পেনটাকে ধরে নিয়ে আসুন। পেন না হলে কালী দিয়ে আপনি লিখবেন কি করে নতুন করে ইতিহাস, মাননীয় মুখ্যমন্ত্রী? শুধু কালী ধরলে হবে না, যে পেনটা দিয়ে কালীকে বেশি ইউটিলাইজ করতে, সেই পেনটাকেও ধরে নিয়ে আসুন, তবে আপনি সার্থক হবেন। দোয়াতটা আর পেনটা দুটোই আপনার ভিটিমের মধ্যে রয়ে গেছে, তাদের আর ধরতে পারছেন না। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেনই লোক। আরেকজন বলছেন কালি তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরে রাখিব হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালির সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না। এবার কালীর ফোনে নজর। রবিবার কালীচরণকে নিয়ে হাওড়ার বাড়িতে সেট। কালীচরণের বাড়ি থেকে 2টি মোবাইল বাজেয়াপ্ত। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঠিক কি বাজেয়াপ্ত করা হয়েছে? গতকাল হাওড়া শিবপুর এলাকাতে কালীচরণের যে ফ্ল্যাট, সেখানে অভিযান চালানো হয়, প্রায় 5 ঘন্টা অভিযান চলে। সেখান থেকে 2টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই লালবাজার সূত্রে খবর। তোমার জানিয়ে রাখবো, কালীর ফ্ল্যাট থেকে 2টি ফোন ছাড়াও
বাজেয়াপ্ত করা হয়েছে একটি রেজিস্টার বুক। সেই রেজিস্টার বুকও কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের নজরে রয়েছে, কারণ সেখানে বেশ কিছু বিষয় এখানে লিখিতভাবে রয়েছে, সেগুলো তারা এক্সামিন করছে এবং একই সঙ্গে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বিশেষ করে কালি যে দুটো ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সেখানে বিভিন্ন টেক্সট মেসেজ বা বিভিন্ন যে ডিজিটাল এভিডেন্স তরফে এক্সামিন করা হচ্ছে এই মুহূর্তে এবং সেগুলো ফরেন্সিকও পাঠানো হবে এমন একটা খবর। এছাড়া কালীচরণ এবং কালীচরণের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সেই নথিগুলোর মধ্যে পুরসভার একাধিক ডকুমেন্ট সেখানে রয়েছে, সেগুলো তারা দেখছেন এবং সেখানে মূলত বিল্ডিং ডিপার্টমেন্ট বিশেষ করে কোনো বিল্ডারকে প্ল্যান অনুমোদন সংক্রান্ত কোনো নথি রয়েছে কিনা সেগুলোর মধ্যে সেগুলো এক্সামিন করা হচ্ছে এবং একই সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টিও কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের নজরে রয়েছে। সেক্ষেত্রে গতকালই আমরা জানিয়েছিলাম যে কালীচরণের হাত ধরে সেই টাকা কোথায় পৌঁছেছে তারই সন্ধান চালানো হচ্ছে গোয়েন্দাদের তরফে। সেক্ষেত্রে কালীচরণের বাড়িতে যখন অভিযান চালানো হয় তখন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তার ইতিমধ্যে হয়েছে, ব্যাংকেও ছিঁড়ে দেওয়া হয়েছে লালবাজারের তরফে। একেবারে অমিত, সঙ্গে থাকো। তারাতলা তদন্তে তৎপর লালবাজার। তারাতলা তদন্তে পুরো আধিকারিক ইঞ্জিনিয়ারদের তলব। কেএমসির বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের ভূমিকায় এবার নজর। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঠিক কোন কোন প্রশ্নের উত্তর খুঁজছেন সেটের আধিকারিকরা? দেখো, তারাতলার যে বিপর্যয় এবং বিপর্যয়ের যে প্ল্যান অনুমোদন হয়েছিল, প্ল্যান অনুমোদন হওয়ার পর সেখানে কোনো নজরদারি ছিল না, এই তথ্য কিন্তু উঠে এসছে। সেক্ষেত্রে সাব ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা বিল্ডিং ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিক যারা মূলত ভেরিফিকেশন বা স্পট ডিউটিতে কাজ করে থাকে, সয়েল এক্সামিনেশনের কাজ হয়ে থাকে, সেগুলো কিছুই হয়নি বলে অভিযোগ উঠে এসছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই 5 জনের বয়ান রেকর্ড করা হয়েছে লালবাজারের তরফে, তার মধ্যে এমপিএস রয়েছে। এছাড়া আরো নতুন করে 5 থেকে 6 জনকে তলব করা হয়েছে। আজকে লালবাজারের তরফে পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, আধিকারিক সহ বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই নোটিশ বা সামান ইস্যু করা হয়েছে। আগামীকাল থেকে এই সপ্তাহে বেশ ডাকা হবে। এছাড়া সয়েল টেস্টে যারা করেছিলেন তাদেরকেও ডাকা হয়েছে, আমাদের লালবাজার থেকে দেখা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অমিত। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়। পুরসভার তলবে আজই হাজিরা দিলেন আর্কিটেক্ট এবং 2 ইঞ্জিনিয়ার। তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে লিখিতভাবে আবেদন জমা দেন তাদের আইনজীবীরা। বিল্ডিং প্রপোজাল প্ল্যান দেওয়ার পর বিল্ডিং তৈরি নিয়ে তাদের কিছুই জানানো হয়নি বলে দাবি তাদের। তাই জিও টেকনিক্যাল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং রিপোর্ট দেওয়া সম্ভব হয়নি বলে তাঁরা জানান। মালিক বেআইনি কাজ করেছেন এমনটা পুরসভায় জানিয়েছেন আর্কিটেক্ট এবং 2 ইঞ্জিনিয়ার। আমাদের লিখিত বিবৃতি আমরা দিয়েছি। এই বিল্ডিং পড়ে যাওয়ার ক্ষেত্রে বা বিপর্যয়ের ক্ষেত্রে আমার ক্লায়েন্টের কোনো ভূমিকা নেই। আমার ক্লায়েন্ট প্রথমে একটা প্ল্যান প্রপোজালের জন্য দিয়েছিল। যারা ওনার বেহারা ব্রাদার্স, তারা কোনো মতেই কোনো সময়ের জন্য তাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল সুপারভাইজার কারোর সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের বিন্দুমাত্র জানায়নি যে তারা বাড়িটা শুরু করছে এবং এই বিল্ডিংয়ের সয়েল টেস্ট হয়নি এবং স্ট্রাকচারাল ড্রয়িং তৈরি না হওয়ার ফলে সেই স্ট্রাকচারাল ড্রয়িং জমা পড়েনি। বিনা সুপারভিশনে এবং প্ল্যান বহির্ভূত কাজ করেছে। আমাদের সাইটে ডাকা হয়নি, কাজ শুরু হয়েছে জানানো হয়নি। এই সমস্ত প্রসিডিংস থেকে আমাদের মুক্ত করে দেওয়া হোক, তারা কোনো মতেই দোষী নয়। কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে এসওপি, অবৈধ নির্মাণ অডিটের জন্য বিশেষ কমিটি। 3 পাতার এসওপি তৈরি করলো কেএমসির বিশেষ কমিটি। 3 পাতার এসওপিতে মোট 24টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার 16 বড়তে 16টি অডিট টিম অডিট করে হাই পাওয়ার কমিটিতে রিপোর্ট জমা। হাই পাওয়ার কমিটি যখন সবুজ সংকেত দেবে তারপরেই নির্মাণ করা যাবে। নির্মীয়মান বহুতল কর্তৃপক্ষকে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে বড় অফিসে জমা দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা সবাইকে দেওয়া হয়ে গেল। তারা ওইটাকে ফিল আপ করে দিয়ে নইলে বড় অফিসে জমা করবে, নইলে আমাদেরকেও মেল করে দিতে পারে। নির্দিষ্ট যে কর্পোরেশন আছে সেখানেও জমা দিয়ে দিতে পারে। তারপরে আমাদের টিম ওইটা হিসাবে স্পটে গিয়ে দেখবে। আমাদের কাছে যে কাগজগুলো তথ্যগুলো আছে সেটাও দেখব, ওখানে ফিল্ডে গিয়েও দেখব। তার ভিত্তিতে ওনারা ওনাদের রিপোর্টটা দেবে। সেই রিপোর্টটা হাই লেভেল কমিটির কাছে প্লেস হবে। আর হাই লেভেল কমিটি যদি গো হেড দেয় তাহলে ওরা গো হেড পেয়ে যাবে।
নির্মাণকারীরাই ফর্ম ফিল আপ করবেন, তার ভিত্তিতেই হবে অডিট। কলকাতা পুরসভার 16টি বোরোতে তৈরি হয়েছে প্রতিটি বোরোর জন্য একটি করে অডিট কমিটি। সেই কমিটিতে যেমন কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগ রয়েছে, তেমনি পিডব্লিউডি থেকে কেএমডিএ, পুলিশের কর্তারাও থাকবেন। সেই কমিটি তদন্ত করে দেখবে, ঘটনাস্থলে গিয়ে সেই বাড়ির টেকনিক্যাল রিপোর্ট জমা দেবে। তারপর 11 সদস্যের যে হাই পাওয়ার কমিটি রয়েছে, তাদের যে টেকনিক্যাল কমিটি, তারা বিশ্লেষণ করে দেখবেন ছাড় পাবেন কারা। তারপরই সেই নির্মাণ কাজ শুরু হতে পারে। আর এই গো অ্যাহেড ফর্ম প্রকাশ করল কলকাতা পুরসভা, জানালেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে। ক্যামেরায় কুণালের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। কুণাল দোলা বৈষ্ণবের বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন ভেঙে ধর্মতলায় মাপজোক। গতকাল দুপুরে ফিতে হাতে রাস্তায় দেখা যায় কুণাল ঘোষ, দোলা সেনকে। ব্যস্ত সময়ে ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগ। কুণাল দোলাদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের। অভিযুক্ত মমতা তৃণমূল নেতাদের নোটিশ। একটা গাড়িও আটকায়নি ওখানে, কোথাও দেখা যাবে না যে কোথাও কোনো গাড়ি আটকেছে, কোথাও কোনো রকম কোনো যান চলাচল বাধাপ্রাপ্ত হয়েছে। কেন করতে যাব? আমাদের দল সভা করার জন্য অনুমতি চেয়েছে পুলিশের কাছে, অনুমতি দেয়া হবে না সেটা তো আমরা এখনো জানি না। তো ফলে অনুমতি দেয়া হবে ধরে নিয়েই তো আমরা একটা বেসিক প্রস্তুতি রাখবো। সেই প্রস্তুতিটায় আমাদের ছাত্র যুব গণসংগঠনের কিছু বক্তব্য আছে। আমরা জাস্ট একবার চারধার দেখে নেওয়া যে আমাদের ওখানে করলে কিভাবে কি করব। আমরা তো কোনো বাঁশ নিয়ে ওখানে পুঁততে যাইনি, আমরা একটা ফিতে নিয়ে শুধু মাপামাপি করিয়েছি। তো তাতে এত রাগ হলে কি করা যাবে? 21 সভা নিয়ে তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রীর। অনুমতি নিয়েই রাজনৈতিক কর্মসূচি করতে হবে। ভিক্টোরিয়ার সামনে মাপজোক মামার বাড়ি নাকি? তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারী। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন? আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। শান্তনু সিনহা বিশ্বাস, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সেই শান্তনু শিকার কি হোমগার্ডরাও? বেআইনিভাবে 6 বছর সাসপেন্ডের অভিযোগ। ধৃত পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ। মুখ্যমন্ত্রীর দরবারে সাসপেন্ডেড হোমগার্ডরা কাজে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। বিগত 6 বছর ধরে বিগত সরকার আমাদেরকে মানে অনৈতিকভাবে সাসপেন্ড করে ফেলে রেখেছে, ডিমোবিলাইজ করে রেখে দিয়েছে বিনা কোনো কারণে। এই যে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তার মানে হেড বলতে গেলে বা মাস্টার মাইন্ড বলতে গেলে যিনি ছিলেন প্রাক্তন ওসি কালীঘাট শান্তনু সিনহা বিশ্বাস, তার নির্দেশেই সমস্ত কিছু এইসব হয়েছিল। শুধু আমি বা আমার সঙ্গে আরও 2 জন দেখছেন তারা নয়, আমাদের মতো 13-14 জন আমরা আছি। সিএম স্যারকে বললাম যে স্যার এরকম ব্যাপার, আমরা এরকম চিঠি নিয়ে এসেছি। তো উনি একজনের নাম অ্যাড্রেস করে দিলেন, দিয়ে বললেন তার সাথে যোগাযোগ করে চিঠি জমা দিতে। উনি আমাদের সমস্যার সমাধান হবে, অবশ্যই সমস্যার সমাধান হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কাজের আবেদন করলেন বিশেষভাবে সক্ষম সুজিত ঘোষ। আজ সল্টলেকে বিজেপির সদর দফতরে শুভেন্দুর সঙ্গে দেখা করেন নদিয়ার বাসিন্দা। কাজের আবেদন করেন। সুজিতের দাবি, কাজ মেলার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার সমস্যা, আমার একটা কাজের জন্য আবেদন জানিয়েছি। আমি 80% প্রতিবন্ধী। সিএম এর কথা শুনে আমার খুব ভালো লাগলো এবং জনবিরোধী মুখ্যমন্ত্রী আমি আশা করেছিলাম সেটা আমাকে আশ্বস্ত করলো এবং ওনার কথা শুনে আমি খুব খুশি। আমি জানিয়েছেন যে আমার একটা জবের প্রয়োজন। উনি আশ্বাস দিয়েছে, উনি একটা অ্যাপ্লিকেশন লিখতে বলে জমা দিতে বললো। আমি অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। চিকিৎসার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে পূর্ব বর্ধমানের বিশেষভাবে সক্ষম মহিলা। তাঁর দাবি, সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সিএম স্যারের কাছে বলেছি যে আমাদের ঘরটা ভেঙে গেছে, ঘরটা সারিয়ে দিতে, আর আমার আর মায়ের খাওয়ার ব্যবস্থা করতে, আর আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে। আমি 10 বছর পরে আছি, আমি মা সকাল থেকে খেতে পাই না, আমার বাবা না খেতে পেয়ে মারা গেছে। আমি এখানে বহুদিন এলাম। সিএম কি বললেন? উনি বলেছেন আমায় সাহায্য করবেন।